আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনাই করতে চাই এবং এজন্য স্টুডিওতে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে শুরু করছি। জনাব আলতাফ পারভেজ, গবেষক ও লেখক, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন এরপরে ডক্টর নাহরিন ইসলাম খান, অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। জুলাই মাস এবং জুলাই আন্দোলনের 1 বছর হতে চলল, তাই আলোচনা শুরুটা আমাদের জুলাইয়ের অগ্র সৈনিক আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনাকে দিয়েই আমরা শুরু করি। যে উদ্দেশ্যে আসলে জুলাই হয়েছে সেটি এক ধরনের, কেউ কেউ বলছে আপনারা শুরু করেছিলেন কোটা আন্দোলন দিয়ে, সেখানে নানা মতের মানুষ যুক্ত হয়েছেন, কারো মতের স্বাধীনতা পাননি, কেউ কথা বলতে পারেননি, কেউ রাজনৈতিক তার যে অধিকার সেটি আদায় করতে পারেন, এরকম নানান আক্ষেপ বা ক্ষোভ সেখানে গিয়ে জড়ো হয়েছে। এখনকার বাস্তবতার প্রেক্ষিতে একটি প্রশ্ন করতে চাই। ফেসবুকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক ছাত্রকে চুল কেটে পুলিশে সোপর্দ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল বুধবার সন্ধ্যার দিকে মাদ্রাসাটির তিতুমির হলে এই ঘটনা ঘটে। একটু আপনার কাছে জানতে চাই, আগে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এখন জুলাইয়ের কটূক্তি করলেই আসলে তাকে শাস্তি দিতে হবে, সেটি কি তার এক ধরনের স্বাধীনতার খর্বও বলা যায় কিনা? আপনাকে ধন্যবাদ। আমাদের সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা এবং যারা দেখছেন। তো মূলত জুলাই 2024 সালের জুলাই যে আন্দোলনটি শুরু হয়েছিল সরকারি চাকরিতে সুযোগের সমতার দাবিকে কেন্দ্র করে, তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এটার সাথে পরবর্তীতে যুক্ত হয়েছিল বিগত আপনার 16 বছর ফ্যাসিস্টের শাসনে যারা বিভিন্নভাবে নিপীড়িত ছিল, মজলুম ছিলেন, অত্যাচারিত ছিলেন, এবং সিভিল সোসাইটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা মূলত এই অপশাসনকে হটাতে চেয়েছে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছে। সেই প্রেক্ষিতে আমরা যদি দেখি গত 1 বছরে যা হয়েছে, আমরা একটা বিষয় দেখেছি যে জুলাইতে ছাত্র জনতা একটা বিষয় জাতির সামনে ক্লিয়ার করেছে, তারা যে কি চায় না, তারা কি চায় আপনি সেটা যদি চিন্তা করেন, কি চায় না বাদ দিলে তারা ফ্যাসিস্টের শাসন চায় না, তারা গণমাধ্যমের উপর নিপীড়ন চায় না, আপনার জনমতের উপর অথবা আমরা যেটা ফ্রিডম অফ এক্সপ্রেশন বলি সেটার উপর কোনো খবরদারি চায় না, এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রযন্ত্রকে কক্ষিগত করে একটা বিশেষ গোষ্ঠী তারা সব সুযোগ সুবিধা নেবে। এবং আপনারা দেখেছে অর্থনৈতিকভাবে বাংলাদেশের সম্পদ বিদেশে যে পাচারের যে প্রবণতা দেখা দিয়েছিল, এই সবগুলো ক্ষেত্রে আপনার জনগণ রায় দিয়েছে, তারা এই বিষয়গুলো চায় না। নতুন বাংলাদেশে তারা কি চায় আমরা সেগুলো যদি বাদ দিই, আমরা দেখি যে তারা আসলে মূলত জনগণের একটি রাষ্ট্র করতে চায়, একটি ইনক্লুসিভ রাষ্ট্র করতে চায়, যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এই রাষ্ট্রের নাগরিক হিসেবে তার যে রাষ্ট্রের যেই আপনার অধিকার আছে, এই অধিকারগুলো এখানে সুনিশ্চিত করা হবে। আপনি যে প্রেক্ষিতটা এখানে টেনে আনলেন সেটা হলো যে জুলাই নিয়ে কটূক্তি করার কারণে এখানে আমরা দেখেছি যে কাউকে আপনার যেটা বলেন যে মাথা মুন্ডন করে আপনার পুলিশে সোপর্দ করেছে। স্বাভাবিকভাবে একটা বিষয় দেখেন যে এখানে জুলাইয়ের যেই আপনার হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে যে গত 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা কিন্তু এই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত বিচার সমাপ্ত করতে পারিনি। বিচারের ক্ষেত্রে যদি বলেন যে বিচার কিন্তু আপনি স্বাভাবিকভাবে যে গোষ্ঠীটার নেতৃত্বে হত্যাকাণ্ড ঘটেছে তাদের সবার বিচার করা সম্ভব নয়। এক্ষেত্রে অনেকে দাবি করেছিল যে এখানে একটি দক্ষিণ আফ্রিকার মতো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে যারা এখানে এই পার্টির সাথে যুক্ত ছিল, হত্যাকাণ্ডের আপনার কমপ্লিসিট ছিল, তারা জাতির সামনে ক্লিয়ার করবেন যে তারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত নয়, এবং তারা সামহাও এই ঘটনা যে তাদের দলের মাধ্যমে তাদের সমর্থনে ঘটে গিয়েছে সেটার জন্য তারা অনুতপ্ত, এবং তারা ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকদের সাথে এই ধরনের আপনার বিভাজন এবং পাশাপাশি হত্যাকাণ্ডের সাথে তারা যুক্ত হবেন না, এটাই কিন্তু সে দাবিটা ছিল। তো স্বাভাবিকভাবে এখানে সেটা কেন হয়নি না হয়নি সেটা নিয়ে আরেকটা আলোচনা হতে পারে। কিন্তু আমরা দেখছি যে এই বছর না ঘুরতে যে খনি শক্তি আছে, সেই শক্তি কিন্তু আপনি দেখবেন যে সব সময় কেউ জুলাই দাঙ্গা হিসেবে বলছে, কেউ আপনার সব সময় জুলাই সিডিআই, এরকম অনেকগুলো জায়গায় আপনার আক্রমণ করে যাচ্ছে। আক্রমণটা আসলে কিসের প্রেক্ষিতে আমরা দেখেছি, যারা যেই ছাত্র জনতা আন্দোলন করেছিল, যে ছাত্র জনতা এখানে ফ্যাসিস্টের বিরুদ্ধে বিজয় এনে দিয়েছে অথবা বিজয় এনেছে, আপনি তাদেরকে আপনি সরাসরি আক্রমণ করছেন। এখন এই আক্রমণটা এবং মত প্রকাশ, আমি মনে হয় যে এই জায়গাটায় যেহেতু এখানে উভয় পক্ষ এই মুহূর্তে মাঠে সক্রিয় আছে এবং বিচার সমাপন হয়নি, এবং বিচার সমাপন আগ পর্যন্ত আপনি অপরাধী এবং নিরপরাধকে আপনি আসলে আইডেন্টিফাই করতে পারছেন না, সেই প্রেক্ষিতে আমার মনে হয় এই ধরনের যেই যারা
জুলাইকে কিংবা তার মানে এটাকে সমর্থন করছেন আপনারা? না, আমি তো সমর্থন করছি না। আমি যেটা বলছি যে সেই প্রেক্ষিতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। কারণ আপনি যেখানে খুনি, অবশ্যই জুলাইকে কটূক্তি করারকে সাধুবাদ জানানোর সুযোগ, কিন্তু তার মানে কি তাকে এই শাস্তি দিতে হবে কিনা? না, এখানে শাস্তির ব্যাপারটা আমি এখানে পুরোপুরি অবগত না এবং আমি সাপোর্ট করছি না। বাট একটা বিষয়টা বুঝতে হবে যে আপনি যারা জুলাইকে দাঙ্গা হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে এবং তারা বলছে জুলাই এখানে সন্ত্রাসবাদের উত্থান, মুক্তিযুদ্ধকে অনেকে গন্ডগোল বলছে, মুক্তিযুদ্ধকে এখন এটাকে আপনি অ্যাকসেপ্ট করছেন? মুক্তিযুদ্ধকে যদি গন্ডগোল বলছে, যারা এটি বলছে তাদেরকে শাস্তি দিতে হবে। এটা তো মুক্তিযুদ্ধকে যারা গন্ডগোল বলছে এটাকে অ্যাকসেপ্ট করছেন? অ্যাকসেপ্ট করা উচিত। অ্যাকসেপ্ট করা উচিত। জুলাইকে যারা দাঙ্গা বলছে এটাকে অ্যাকসেপ্ট করা উচিত না? জুলাইয়ের রক্তের দাগ যেখানে শুকায়নি, এই সময় আপনি কেউ একজন বলবে জুলাই দাঙ্গা, আপনার জুলাই সিডিআই, এইভাবে তো কখনোই জুলাই আপনার এটা মানে এটা আপনার মানে এটা নিয়ে আসলে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আসলে এইটা হলো আমাদের পয়েন্ট এখানে। যারা কথা বলছে তাদেরকে স্বাভাবিকভাবেই সে অপরাধী কিনা আপনাকে খুঁজতে হবে। এখন যদি অপরাধী না হয় তাকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু আমরা দেখেছি অপরাধী নিরাপদ এখন সবাই এখানে একটা মাস্কের মধ্যে আছে। অপরাধী না হলে তাকে ছেড়ে দেওয়ার কথা বলছেন। ডক্টর নাহানুল ইসলাম খান, একটু আপনার কাছে আসতে চাই রাজশাহীর একটি বিষয় নিয়ে, বিএনপির একটি বিষয়, একটু আপনার মতামত জানতে চাই। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে দলের একাংশের নেতাকর্মীরা। দোসর শব্দটি এখন প্রতিপক্ষকে ঘায়েল করার এক ধরনের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে কিনা? মানে এই শব্দটি আমরা অহরহ শুনতে পাচ্ছি এখন প্রশাসনে, রাজপথে, এখন নিজ দলের কর্মীদের বিরুদ্ধে বা নেতাদের বিরুদ্ধেও বলা হচ্ছে। আপনার কি মনে হয় দোসর নাই? মানে দোসর শব্দটাই কি কোনো শব্দগত বা ব্যাকরণগত ভুল আছে? নাই কিন্তু, তাই না? তো দোসর তো বলতে পারে। তার মানে বিএনপি তো আওয়ামী লীগের দোসর আছে? অফকোর্স আছে, থাকতেই পারে, কারণ বিএনপি তো ছোট একটা দল না, বা এনসিপির মতো মাত্র হয়ে ওঠা কোনো দল না যে যেটার 100 জন কর্মী আছে, তাই না? সারা বাংলাদেশে বিএনপির হাজার হাজার কর্মী আছে। এখন কোনটা বিএনপির আসল কর্মী আর কোনটা বিএনপির নকল কর্মী বা দোসর কিনা সেটা বের করা তো ভেরি ডিফিকাল্ট। কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা দেখতে হবে যে বিএনপির হাই কমান্ডে যারা আছেন বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি কি উনাকে কোনো সময় দেখেছেন যে কোনো জায়গাতে কোনো ধরনের অরাজকতায় উনি কোনো ছাড় দিয়েছেন? দেয়নি কিন্তু, তাই না? উনার কিন্তু মানে উনি ডিরেক্টলি বলেছেন যে পুলিশে সোপর্দ করতে, উনিও কয়েক জায়গায় করেছেন। এবং বিএনপির মতো এত বড় একটা দলে 46,000 কর্মীকে এই মুহূর্তে তিনি বহিষ্কার করেছেন, তাই না? তাহলে এগুলো তো একটা পজিটিভ জিনিস। এখন এই যে দোসর বলা বা কিছু, সব কিছুতে আপনি যদি এরকম ধরেন আওয়ামী লীগের, তার মানে কি এই কাজগুলো যারা করছে তারা আওয়ামী লীগের দোসর, মানে যাদেরকে বহিষ্কার করতে বাধ্য হচ্ছে বিএনপি নানান অপকর্মের কারণে? নিশ্চয়ই। শুনেন, আওয়ামী লীগের দোসর হোক আর না হোক, আওয়ামী লীগের মুখেও না, আমি আপনাকে একটা কথা বলি, একটা জিনিস তো আপনাকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে। দোসর যেই হোক না কেন, অপরাধীকে আপনি আওয়ামী লীগ বিএনপি কোনো ট্যাগিংয়েই ফেলতে পারেন না। যদি আপনি অপরাধী হন, আমি যদি মনে করি আপনি অপরাধী, আমার যদি সেই ক্ষমতা থাকে আপনাকে শাস্তি দেওয়ার বা আপনাকে প্রতিহত করার, সেটা যদি আমি করি, আপনি আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন না? আপনার তো সেটা করা উচিত, তাই না? তো সেই জায়গা থেকে ধরেন দোসর কি আওয়ামী লীগের কি না, বা আওয়ামী লীগের দোসর, বা আপনি যদি বলেন এই যে দেখেন এনসিপিকে তো প্রচুর আওয়ামী লীগার আছে না? বা এনসিপির বড় বড় যারা নেতারা আছেন, আপনি দেখবেন যে 36 দিন আগে পর্যন্ত কিন্তু তারা কোনো না কোনোভাবে গত সরকারের দলের লোক ছিল, পোস্টেড ছিল, এরকমও তো আছে। কিন্তু বিএনপি যার প্রকৃত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী, তাদের কিন্তু 15 বছরে অন্য কোনো দলের ছায়াতলে থেকে রাজনীতি করতে হয় নাই। তারা কিন্তু নিজেদের পরিচয় করেছে এবং তারা নানাভাবে নিগৃহীত হয়েছে, তাই না? ওই আইডেন্টিটিটা তারা সবসময় ক্যারি করেছে। আজকে আমি মনে হয় দেখলাম যে সার্জিস আলম, উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছে আজকে অথবা কালকে, তারেক রহমানকে ট্যাগ করে বা এরকম দিয়েছেন। আমি ওনার কাছে জানতে চাই যে তারেক রহমান কি বাংলাদেশের পুলিশের আইজি? উনি তো পুলিশের আইজি নন, তাই না? তাহলে কোনো জায়গায়, বা উনি এখন ক্ষমতায়ও নাই, উনি ক্ষমতায়, এবং উনি কিন্তু বারবার একই কথা বলছেন। ওনার দলীয় কর্মীরা কি বলেন সেটা আমার দেখার বিষয় না, কিন্তু উনি কিন্তু বলছেন যে ক্ষমতা এখনো অনেক দূরে। হ্যাঁ, এই কথাটা উনি প্রতিনিয়ত বলেন। তো উনাকে ট্যাগ করা মানে যে কোথাও কোনো একটা কিছু হলো, উনাকে ট্যাগ করলে উনি কি এটা দায়িত্বে আছেন এটা কন্ট্রোল করার? এটা আপনি পুলিশে জানান বা যারা সরকারে আছে তাদের জানান। তাদের না জানিয়ে তারেক রহমানকে ট্যাগ করা মানেই হচ্ছে যে কোনো একটা জিনিসকে আপনি ডিফারেন্ট একটা মোড দিয়ে দেয় যে এটা আসলে বিএনপি করছে। তো আপনি যখন দেশের ভালো চাবেন, আপনি যখন দেশের সর্বাত্মক মঙ্গল চাবেন, তখন পার্টিকুলার কোনো দলকে না ধরে আপনাকে যেটা করতে হবে, সরকারের সহায়তা বা আইন শৃঙ্খলা বাহিনীর একটা সহযোগিতা চাইতে হবে। মানে বিচার
মানে বা সহায়তা চাওয়া যাবে বিএনপির কর্মী যদি কেউ করে আপনি বিএনপি যদি এটা জানে, আপনি দেখেছেন 45,000 বা 46,000 কর্মী, তাদেরকে এর থেকে বড় বিএনপি কি করে? প্রতিনিয়ত আপনি দেখছেন যে উনি কিন্তু এই ধরনের স্টেপ নিচ্ছেন, যে যেটা করছে, বা কোনো নেতা যদি এসে কোনো ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলেন সেটা বন্ধ হচ্ছে না, তার মানে কি মানে নিয়ন্ত্রণ করতে পারছে না? এখন এত নিয়ন্ত্রণ করতে যদি পারে, মানে নিয়ন্ত্রণ করতে পারাটা কি শুধু বিএনপির হাতে? নিয়ন্ত্রণ করতে পারাটা, আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কি বিএনপিকে দিয়েছেন? বিএনপি কি সরকারে, বা বিএনপি কি, আমি তো বললাম যে পুলিশের আইজি কি বিএনপি? তা তো না, তাই না? তো তাহলে আপনি সরকারের কাছে কোয়েশ্চেন করতে হবে যে কেন এখন পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলার এই অবস্থা, কেন এখন পর্যন্ত এই সিচুয়েশনগুলোকে ওনারা কন্ট্রোল করতে পারছেন না? তার মানে কি এই তৃণমূলে যে বিএনপির কর্মীরা যদি কোনো অন্যায় করে সেটির দায় বিএনপিকে দেয়া যাবে না, সেটি বলতে না, চাচ্ছেন? আমি কিন্তু সেটা বলছি না। দায় নিয়ে তিনি বহিষ্কার করছেন ঠিকই, কিন্তু যেটা আপনার আইনগত মানে যে ব্যবস্থাটা নিতে হবে ওটা তো বিএনপি নিতে পারেন, তার দলীয় ব্যবস্থা তো নিচ্ছে, হাজার হাজার কর্মীকে বহিষ্কার করছে, তাই না? তো এর থেকে বেশি তো করছে। কিন্তু কিছুক্ষণ আগে, যেমন আমি আসার আগে একটি প্রথম আলোর প্রিন্ট দিয়ে নিয়ে আসলাম, কিছুক্ষণ আগে সেটি পাবলিশড হয়েছে, বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের উপর হামলা, এরকম আরো 2-3টি নিউজ একটু আগেও এরকম হতেই পারে। এই নারীদের উপরে হামলা, এটার মানে যেখানে হামলাটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নাই, আছে তো? আপনি কি শোনেন গত মানে 15 বছরে, দুঃখের সাথে বলতে হয়, নারীদের যে অবস্থার অবনতি হয়েছে এই গত 10 মাসে, আমি আমার জীবনকালে গত 15 বছরেরও কোনো রাজনৈতিক সমাবেশে নারীকে অশ্লীল ভাষায় যে জর্জরিত হতে দেখেছি গত 15 বছরে কিন্তু দেখি নাই। আমরা হেফাজতের একটা মিটিংয়ে কিন্তু সেটা দেখেছি, এবং সেখানে এনসিপির নেতারাও ছিলেন, এবং নারীকে যে শব্দ চয়নে বলা হয়েছে সেটা কিন্তু আমরা মানে ডেইলি লাইফে এই শব্দগুলো আমরা নিতে পারি না। তা আমি গত 15 বছরেও কিন্তু এইভাবে করে দেখি নাই। তাহলে এটা হচ্ছে কি একটা ট্রানজিশনাল টাইম যাচ্ছে একটা সরকারের, এবং এটা সরকারেরই দায়িত্ব। এবং আপনি দেখেন এই যে ঘটনাগুলো ঘটে, এরপরে সরকারে যারা নীতি নির্ধারণীতে থাকেন তাদের বক্তব্যগুলো কেমন হয়? নারী বিষয়ক অনেক ঘটনা ঘটেছে না? 8ই মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে ওড়না পরেনি দেখে, হ্যাঁ, কি কথাগুলো লেখা হয়েছে, বলা হয়েছে, তাকে ধরা হয়েছে, তাকে থানা থেকে আবার কোরআন শরীফ বুকে দিয়ে গলায় মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়েছে। এখানে কি আপনি যে দুইজন নারী উপদেষ্টা আছেন বা নারীরা আছেন বা যারা সবসময় রাজপথে ছিলেন এখন উপদেষ্টাতে আছেন, তাদের কোনো শক্ত বক্তব্য শুনেছেন? আপনি কি বাংলাদেশের যিনি আইন উপদেষ্টা না, স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তার বক্তব্য শুনেছেন? মানে তিনি কিভাবে জিনিসগুলোকে দেখেছে? দেখেন নাই। আপনি দেখেন রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, একটা গুলি একটা ম্যাগাজিন নিয়ে, রাইট? হ্যাঁ, এয়ারপোর্টে। আপনি এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেছেন? এত বালুখিল্য, এত শিশুসুলভ বক্তব্য আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা জানেনই না যে একটা পিস্তল রাখতে গেলে বা একটা এই ধরনের আগ্নেয়াস্ত্র ক্যারি করতে গেলে তাকে আগে 3 বছরের ট্যাক্স দিতে হয়, আপনাকে 30 বছরের বেশি বয়সী হতে হবে, এবং আপনাকে অস্ত্রটা চালানো এবং সেটা রাখার জন্য ভল্ট রাখতে হবে বাসায়। হ্যাঁ, উনি এগুলো কিছু জানেই না, এবং উনি তার সাথে তুলনাটা করেছে কি চশমা এবং মোবাইলের। ক্যান ইউ ইম্যাজিন? মানে চশমা এবং মোবাইলের সাথে তিনি ম্যাগাজিনের তুলনা করেছেন। তাহলে এই যদি হয় একটা সরকারের মানে উপদেষ্টার অবস্থা, তাও আবার স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি নাকি রাত 3টার সময় আমাদের মানে স্বপ্ন দেখিয়েছেন কি নাকি বলবেন, মানে রাত 3টার সময় যিনি প্রেস ব্রিফিং দিতে পারেন, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য হচ্ছে এমন, তাহলে আপনি কার কথা বলবেন বলেন? জি, আবার আপনার কাছে ফিরছি। জনাব আলতাফ পারভেজ, একটু আপনার কাছে জানতে চাই যে একদিকে যেমন রাজপথের এই পাল্টাপাল্টি বক্তব্য চলছে, আবার ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, কিছু বিষয়ে মতামতে ঐকমত্যে পৌঁছানো গেছে, আবার কোথাও যাচ্ছেও না, আবার উপদেষ্টাদের এমন বিতর্কিত পিএইচডির অনেক বিতর্ক বেরোচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হচ্ছে। আপনার একটি লেখার রেশ ধরে একটু জানতে চাই। আপনি লিখেছেন 36 জুলাই হারিয়ে গেল 8 আগস্টের ভেতর, লেখার মাঝখানের একটি লাইন আর কি, সেটি ধরে একটু আপনার কাছে জানতে চাই। মানে আপনি এটি কেন বলছেন যে 8 আগস্ট কেন হারিয়ে গেল, কেন 36 জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পর্ব শুরু হওয়ার কথা তো 8 আগস্ট। হ্যাঁ, আসলে আমি তো সবসময় এটাই বলি যে 36 জুলাই ছিল একটা আমাদের মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধের মতোই একটা বড় এক ঘটনা আমাদের ইতিহাসে, এখনও তাই আছে, এবং এটা একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল যে আমরা মুক্তিযুদ্ধের পরেও আমাদের যে উপনিবেশিক রাষ্ট্র, আমাদের প্রশাসন, আমাদের পরিবার, আমাদের বিদ্যাপীঠ, সব কিছুতে যে সামন্তীয় ব্যবস্থা, কলোনিয়াল যে আইন কানুন, এগুলো কিছুই পাল্টাতে পারেনি। সেই জায়গায় সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে তরুণদের নেতৃত্বে
36শে জুলাই হলো। কিন্তু এরপর যখন সরকার গঠিত হলো এবং সেই পুরো সম্ভাবনাটা একটা সরকার, পুরনো রাষ্ট্র, পুরনো ব্যবস্থায় আবার আস্তে আস্তে ঢুকে গেল এবং 11-12 মাস পরে এখন আমরা তো পুরো দেখতে পাচ্ছি যে সেই সম্ভাবনাটা, সেই জাতীয় ঐক্যটা, সেই প্রত্যাশা, সেই উদ্দীপনা এবং সেগুলো এখন আর আগের মতো নেই এবং অনেকখানি ম্রিয়মাণ হয়ে গেছে। আমি বলছি যে একটা সম্ভাবনাকে আমরা একটা গতানুগতিক শাসন ব্যবস্থায় একটা কালো গহ্বরে হারিয়ে যেতে দিলাম। আমি সেটাই মিন করছি যে 36শে জুলাই ছিল একটা বিপ্লবী মুহূর্ত। 36শে জুলাইকে নিয়ে আমরা একটা বিপ্লবী সংগঠিত করতে পারতাম, একটা হয়তো সময় লাগতো, কিন্তু সেটা গতানুগতিক একটা সরকারের ভিতর দিয়ে আমরা একটা গতানুগতিক শাসন ব্যবস্থায় হারিয়ে গেলাম। যেটা এখন আপা বললেন যে, আপার বক্তব্য থেকে আমি একটা উদাহরণ দিতে চাই। উনি বলছেন যে বিএনপি তো সরকার চালাচ্ছে না, কথাটা সত্য, কিন্তু একটা দল যদি গত 10 মাসে 46,000 কর্মীকে অন্যায় আচরণের জন্য, অনৈতিক আচরণের জন্য বহিষ্কার করে থাকে, তাহলে তো আমি বলবো এই গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে ওই দলের কর্মীদের ভিতর কোনো মূল্যবোধের পরিবর্তন ঘটেনি, আত্মিক পরিবর্তন ঘটেনি। এটাই তো একটা বড় ব্যর্থতার দিক। আমি দলের ব্যর্থতা বলছি না, এটা একটা, তার মানে সামাজিকভাবে আমরা পরিবর্তিত হই নাই, আমাদের ভেতর কোনো ইন্তিফাদা গড়ে ওঠেনি। আপা এনসিপির একটা কথা বললেন যে ওই দলের নেতারা নারীদের সমাবেশে যে কটূক্তি করে এসেছে নারীদের, যেই তরুণরা নিজে করেনি, অন্যরা করেছে, তারা প্রেজেন্ট ছিল, তারা বক্তৃতাও দিয়েছে সেখানে এবং ওই সমাবেশে তারা খাবার ইত্যাদি বিতরণও করেছে তাদের। বা নারী মৈত্রী সমাবেশ নিয়ে অনেক এনসিপি নেতার ফেসবুকে খারাপ কথা আমি পড়েছি। আমি দলীয়ভাবে দোষ দিচ্ছি না, আমি বলতেছি এই যে এত বড় আন্দোলনের ভিতর দিয়ে যদি আমরা পরিবর্তিত না হয়ে থাকি, সেটা একটা বড় ব্যর্থতা। এবং আমি বলবো এই ব্যর্থতার উৎস হলো ওই 8ই অগাস্ট, যে আমরা 8ই অগাস্টের ভিতর দিয়ে গতানুগতিক পথে যাত্রা করেছি, পরিবর্তনের পথে যাত্রা করিনি। এবং করিনি যে তার প্রমাণ হলো, দেখুন গত 11-12 মাসে বৈষম্য বিরোধী অভ্যুত্থান, তো এটা বৈষম্য বিরোধী সরকার, এবং কিন্তু বৈষম্য শিকার তো হলো কৃষক, শ্রমিক, নারী, দলিত, এই ধরনের মানুষরা। তাদের ভাগ্য পরিবর্তনের, তাদের অবস্থা পরিবর্তনের জন্য বড় কোনো পদক্ষেপ কিন্তু আমরা পাইনি। এই ব্যর্থতাটা আসলে আমাদের সম্মিলিত, আমি কাউকে একা বলতে চাই না। মানে আমরা পাল্টাইনি, আমরা পাল্টাতে পারলাম না, ফলে ওই আকাঙ্ক্ষাটা আমি বলবো একটা ভুল পথে এখন দাঁড়িয়ে আছে। আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ডক্টর নাহারিন ইসলাম খান, একটু আপনার কাছেই আগে একটি বিষয় নিয়ে আনতে চাই। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি, যেটি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বেশ আলোচনায় এখন রয়েছে। পিআর পদ্ধতি আনুপাতিক ভোট আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষায় এতে স্থানীয় পর্যায়ের নেতৃত্ব গড়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। একটু আপনার কাছে জানতে চাইছি যে স্থানীয় পর্যায়ের যে নেতৃত্ব বন্ধ নিয়ে কয়েকদিন আগে আরেকটি আলোচনা হয়েছিল, নারী যারা সংরক্ষিত নারী আসনে, বাকি সব দলই প্রায় চেয়েছিল স্থানীয় নেতৃত্ব উঠে আসার জন্য নারী ভোট যেন সরাসরি হয়। বিএনপি সেখানে বিরোধিতা করেছে, বাধা দিয়েছে। বিএনপি বলছে না, আগের পদ্ধতিতে 100টি আসন, কিন্তু তারা আগের পদ্ধতিতেই চায় যে তারা সিলেক্ট করবে। এটা এক ধরনের স্ববিরোধী হয়ে যায় কিনা, যে এইখানে চাচ্ছি ওইখানে চাচ্ছি না? স্ববিরোধী হয় না এই কারণে যে আমি একদম জেন্ডার স্টাডিজের পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলবো, কোনো দলীয় কথা না। হ্যাঁ, যেমন ধরেন পিআরটা নিয়ে মানে একটা কন্ট্রোভার্সি আছে, এবং এটা আপনি জানেন যে কারা পিআর চাচ্ছে, কারণ যারা মানে ইলেকশনে জিতে আসতে পারবে না, তাই না? তো এটা আমি এই প্রসঙ্গটা টাচ করলাম না। আপনার সেকেন্ড প্রশ্ন থেকে আমি উত্তরটা দিচ্ছি একেবারে জেন্ডার পার্সপেক্টিভ থেকে, জেন্ডার স্টাডিজ থেকে। জুনের 1 তারিখে ইউএন উইমেন একটা রিপোর্ট প্রকাশ করেছে। পুরো পৃথিবীতে নারীর ক্ষমতায়ন বলেন বা নারীদের যে অবস্থা আছে, এখনো 2068 সাল লেগে যাবে জেন্ডার ইকুয়ালিটিতে আসতে। সমস্যাটা হয়েছে কি জানেন, আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি, নোবডি টকড অ্যাবাউট জেন্ডার ইকুয়ালিটি। দেয়ার ইজ আ বেসিক ডিফারেন্সেস বিটুইন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়ালিটি। এটা আমি আরও অনেক টকশোতে বলেছি, যে যেমন ধরেন জেন্ডার ইকুয়ালিটিটা যদি আমি বলি যে আপনারা যে এই যে 3 জন আছেন, তার থেকে অবশ্যই আমার শারীরিক উচ্চতা কম, তাই না? তো এখন আমাদের যদি একই জায়গায় দাঁড় করিয়ে দেয়, সব ফ্যাসিলিটি দিল, কিন্তু আমি কিন্তু আপনার থেকে কম দূরত্বের জিনিস দেখতে পাবো, তাই না, আমার হাইটের জন্য। কিন্তু আমাকে যদি একটা টুল এনে আপনার পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে আরও অনেক কিছু আমাকে দিল,
তারপরে কিন্তু আমি আপনি একই হাইটে হয়ে যে সমান জিনিস দেখলাম। বাংলাদেশ বা পৃথিবীর এমন কোনো দেশ এই মুহূর্তে নাই যে কমপ্লিটলি জেন্ডার ইকুয়ালিটির জায়গায় আছে। ইকুয়ালিটিকেই এনশিওর করতে আমরা পারি নাই। যখন আপনি ইকুয়ালিটিকে এনশিওর করতে পারছেন না, তখন আপনার কাছে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলাটা খুব মানে একটা অলীক স্বপ্ন মনে হচ্ছে না? কি কারণে হচ্ছে আমি বলি, একটা পারছি না বলে আমি আরেকটা করব না। না, আপনাকে আমি বলি, এটাই হচ্ছে যারা জেন্ডার স্টাডিজ পড়ে আপনি জিজ্ঞেস করে দেখবেন, প্রথমে আপনাকে ইকুয়ালিটিকে এনশিওর করতে হবে। এখন আপনি জেন্ডার ইকুয়ালিটিকে এনশিওর করার জন্য বাংলাদেশের প্রেক্ষিতে, আমি বাংলাদেশে এই যে আজকে আমি সকাল থেকে কাজ করে আপনার এখানে এসেছি, আজকে ওয়ার্কিং ডে না, আমি পানি খেতে পারিনি, বা এই যে আমি এখন আছি আমি পানি খেতে পারছি না, কেন জানেন? কারণ আমার জন্য সেই নিরাপদ টয়লেটের নিশ্চয়তা এই শহর দেয় না। শহর তো দূরের কথা, আপনি কি একটা মেয়ে, বাংলাদেশের একটা মেয়ে ওয়াশরুমে যেতে পারে? তাহলে যে মেয়েটা ওয়াশরুমেই যেতে পারে না, হ্যাঁ, বা যে মেয়েটা প্রতিনিয়ত কিন্তু নারী নেতৃত্ব যদি আরো উঠে আসে, তখন এই নারী বান্ধব পরিবেশটি আরো বেশি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় না? শোনেন, নারী নেতৃত্ব আসার জন্য, নারী নেতৃত্ব এমন একটা জিনিস না যে আপনি সুপারমার্কেটে যে নারী নেতৃত্ব কিনে নিয়ে আসবেন। নারী নেতৃত্ব এখন পর্যন্ত, আমি বলি, নারী নেতৃত্ব এখন পর্যন্ত এমন জায়গাতে আছে যেখানে নারী নেতৃত্বের প্রথম জিনিস হচ্ছে জেন্ডার নিয়ে কথা বলতে হলে নারীকে অর্থনৈতিক মুক্তি দিতে হবে আপনার, যেটা ফার্স্ট প্রায়োরিটি। অর্থনৈতিক মুক্তির যদি আপনি কথা বলেন, ইসলামিক ল অনুযায়ী বাংলাদেশের সম্পত্তি আইনে নারীর যতটুকু ক্ষমতা পাওয়ার, সম্পত্তি পাওয়ার কথা, কয়জন ভাই বা কয়টা পরিবার সেটাকে এনশিওর করে? যদি সেটা করতোই তাহলে 95% সম্পদ বাংলাদেশে পুরুষের হাতে থাকতো না, যদি সত্যি ইসলামিক লটাই ফলো করা হতো। হ্যাঁ, তার মানে সম্পত্তিতে নারীর হিস্সা নাই, নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না। ধরেই নেন, আপনার কথাই আমি মেনে নিলাম যে নারী এই সরাসরি ইলেকশনে যাবে, আপনি কি সেই নিশ্চয়তাটা দিতে পারবেন যে যে নারীটি নমিনেশন পেপারটি পাবেন, মনোনয়ন পাবেন, সে কোনো আন্টি নয়, সে কোনো ভাবি নয়? তার মানে হয়েছে কি, প্রথমে একটা দলকে নারী নেতৃত্বের জন্য তাকে তৈরি হতে হবে, তাকে বিশ্বাস করতে হবে যে না, আমরা মানে নারী নেতৃত্ব থাকবে এবং যোগ্য নারীকে আমরা তুলে নিয়ে আসবো। এখন যখন 300টি সিটে সরাসরি নির্বাচন হবে, ওই 300 সিটে তো নিষেধ নাই নারীকে নমিনেশন দেওয়ার জন্য, তাই না? ওখানে কি আপনি নারীকে নমিনেশন দিতে পারছেন না? দিচ্ছে না, তাহলে আপনি ওই জায়গাটা না, আমি বলি তো সেই জায়গাটাতে যদি এরকম হয় যে ওখানে একটা পার্সেন্টেজ নারীকে দিল যারা এখন পর্যন্ত নেতৃত্বের জায়গায় আছে, কিন্তু নারী নেতৃত্বের কথা বলে এই যে 300টা মানে আসনে, এই যে 100টা যে আপনার সংরক্ষিত আসন বলে, এটার পক্ষপাতে আমি কেন জানেন, অন্তত আরো দুটা থেকে তিনটা ছিল আমার পিয়ারের জায়গাটিতে। জি, অন্যদিকে দুটা থেকে, আপনি এটাই প্রশ্ন করেছিলেন আমাকে যে দুইটা কন্ট্রাডিক্টরি হয় কিনা। দুটা তিনটা ইলেকশনের পরে আমরা হয়তো এই জায়গাটায় যেতে পারবো যে নারী সরাসরি, এবং বলা হচ্ছে 3টা কনস্টিটিউশন একটা নারী করবে। নারীর কি সেই আর্থিক যোগ্যতা আছে যে সে পুরো খরচটা চালাবে নির্বাচনে? এখন পিয়ারের সাথে যে কথাটা আপনি বললেন যে কন্ট্রাডিক্ট করছে কিনা, দেখেন পিয়ারের সাথে আর এটা তো সম্পূর্ণ আলাদা জিনিস। কারণ হচ্ছে যে এটা একটা জেন্ডার বেসড একটা প্রবলেমকে আপনি আইডেন্টিফাই করছেন, যেখানে নারীর নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক স্বাধীনতা, তার সামাজিক নিরাপত্তা, এগুলোর বিষয় আছে। আমি আপনার কাছে আবার ফিরছি, আমি একটু জনাব আলতাফ পারভেজ একটু তার কাছ থেকে জেনে আসতে চাই, এই যে পিয়ার পদ্ধতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ পাল্টাপাল্টি অবস্থান রয়েছে। আমরা এর আগেও দেখেছি, গেল কয়েকটি নির্বাচনের আগেও যখন আলোচনা হয়েছিল, ছোট দল, বিশেষ করে বাম দল, ইসলামী দল, এরা সবাই পিয়ারের পক্ষে বলতো, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ অর্থাৎ বড় দল হিসেবে যারা পরিচিত, তারা কখনোই পিয়ারের পক্ষে থাকতো না। একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু তিনি বলছিলেন যে যারা জিততে পারে না তারাই পিয়ার চায়, আসলে কি তাই? কি সংখ্যানুপাতিক এবং নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়া, দুটো বিষয় আমি একসাথে বলতে চাই। যে আমাদের বড় দুর্ভাগ্য, আগে যেটা বলেছি যে এত বড় গণ অভ্যুত্থানের পরেও 50 বছর পরেও এগুলোর বিরুদ্ধে আমাদের শুনতে হয়, এবং আমাদের কোনো রাজনৈতিক ঐক্যমত আমরা দেখছি না। দেখুন, সংখ্যানুপাতিক এবং নারীদের সরাসরি ভোটে নির্বাচন দুটোই আমাদের জন্য জরুরি। নেপাল, শ্রীলঙ্কা এই রিফর্মগুলো করে ফেলেছে আমাদের বহু আগে, এবং সেই দু দেশে স্থানীয় ক্ষমতায়ন অনেক বেড়ে গেছে সংখ্যানুপাতিক এবং এগুলো হওয়ায়। আমি সংখ্যানুপাতিকের ব্যাপারটা প্রথমে যুক্তির জায়গাটা বলি। এখানে এটা তো বিএনপি আওয়ামী লীগের বাধা দেওয়ার বা ওদের যুক্তি শোনার জন্য তো বাংলাদেশের স্বার্থ দেখা হবে না। তাহলে ছোট ছোট দল যারা মনে করেন 1 ভাগ ভোট পাবে, সারা দেশে মনে করেন প্রত্যেকটা 300 আসনে 2000 করে ভোট পেল, সে তো কোনোদিন সংসদ সদস্য হতে পারবে না। যখনই তার সরকার হবে না, সে প্রথম দিন থেকেই ক্ষোভে পুষতে থাকবে যে আমরা তো আসতে পারছি না। সরকার বিরোধী একটা মনোভাব সমাজে থেকে যায়। কিন্তু 1 ভাগ ভোটের কারণে যদি সে 300 আসনের পার্লামেন্টে
3টা সিট পায়। আমি দুই কক্ষেই সংখ্যানুপাতের জরুরি মনে করি। 3টা সিট যদি পায়, সে মনে করবে আমি আছি, আমার মতামত, আমার বলার সুযোগ আসবে, আমার মতামত কাউন্ট হবে, সমাজে প্রেশার অনেক কমে যাবে। আজকে ধরুন একটা দল, আমি একটা নাম ধরেই বলি, মনে করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন যেটার নাম, তারা 7 ভাগ ভোট পায়, অতীত থেকে বলছি, কিন্তু সংসদে পার্লামেন্টে আসন পাচ্ছে না। তখন নতুন সরকার গঠিত হলে তারা তো প্রথম দিন থেকেই একটা বিরোধিতায়, রাজপথে থাকার মানসিকতায় থাকবে। কিন্তু সেই দলকে যদি আপনি ওই 7 ভাগ ভোটের হিস্যা অনুযায়ী আসন দিয়ে দেন, তারা কিন্তু জাতীয় নীতি নির্ধারণে যুক্ত হয়ে গেল, কমিউনিস্টরা যুক্ত হয়ে যাবে, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী সবাই যদি পার্লামেন্টে আসতে পারে, সেই পার্লামেন্ট তো জাতীয় বিবেকের প্রতীক হয়ে যাবে, চাওয়া পাওয়ার প্রতীক হয়ে যাবে। সেখানে বুরুঙ্গামারি থেকে টেকনাফ পর্যন্ত সব জায়গার মানুষের, সকল আদর্শের মানুষের মতামতের প্রতিফলন ঘটবে। জাতীয় স্থিতিশীলতার জন্য এটা জরুরি, দুকক্ষেই জরুরি ছিল। কিন্তু আমরা এখন দেখছি, আমি অন্তত বলবো যে অত্যন্ত সংকীর্ণ দলীয় স্বার্থের জায়গা থেকে রাজনৈতিক দলগুলো এটার বিরোধিতা করছে। নারী আসনের ব্যাপারে আমি বলতে চাই, বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কি গত 50 বছরে? অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে নারীরাই করেছে। দেখুন, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা গার্মেন্টসের উপরেই টিকে আছি, নারীরা তো আমাদের বৈদেশিক মুদ্রার যোগান দিয়ে চলেছে। আজকে খেলাধুলায় দেখেন নারীরাই ভালো করছে। রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি নিয়ে আমাদের সমালোচনা আছে, কিন্তু এই দুইটি দলকে তো দুজন নারী নেতৃত্ব দিলেন। তো নারীরা পারবে না, সমস্যা বানিয়ে ফেলবে, এগুলো হলো আমরা অত্যন্ত দলীয় বিবেচনা থেকে এই কাজগুলো করছি। আমাদের পুরুষ পার্লামেন্ট মেম্বাররা তো কি খুব দৃষ্টান্তমূলক কাজ করছেন? সবাই কয়জন ভালো করছেন? আমাদের স্থানীয় সরকারে আমরা নারীদের তো সুযোগ দিয়েছি, 3টা ওয়ার্ড নিয়ে তাদের একটা আসন, তাদের তো সমস্যা হচ্ছে না নির্বাচিত হতে। তাদের সমস্যা হচ্ছে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়নি। স্থানীয় সরকারের হাতে যদি ক্ষমতা দেওয়া হতো ওই নারীদের হাতে, তারা পুরুষদের চেয়ে অনেক ভালো কাজ করতে পারতেন। আমাদের দেশের অভিজ্ঞতা, সামাজিক অভিজ্ঞতা হলো পুরুষদের চেয়ে কখনো কখনো নারীরা বেশি ক্রিয়েটিভ। আমাদের পার্লামেন্টে যদি আমরা অতীত ব্যবস্থায় রেখে দিই, আগে এটাকে বলা হতো 30 সেট অলংকার, এখন যদি অলংকারের সংখ্যা 100 সেট বাড়ানো হয়, এটা ওই পুরুষ 300 জনেরই অলংকার হয়ে থাকবে। জি, আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে জানতে চাই, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নীলফামারীতে বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ নেবে না এনসিপি। তার মানে আসলে কি যে জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে? আমরা যতদূর জেনেছি ঐক্যমতের মধ্যে এটিও রয়েছে যে যেই আলোচনাটি চলছে সেটির বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে। কেউ আপনারা আগে বাস্তবায়ন বলতে আসলে কি বোঝাতে চাইছেন যদি পরিষ্কার করতেন। এখানে একটা বিষয় খুব স্পষ্ট, আমরা লন্ডন বৈঠকের আগে যেই সরকার অবস্থান ছিল, সরকার নির্বাচন করবে, জুলাই সনদ ঘোষণা দেওয়ার পর সেগুলোর আলোকে সংস্কারগুলো বাস্তবায়ন হবে, তারপর নির্বাচনে যাবে। আমরা দেখেছি যে হঠাৎ করে আপনার নির্বাচনের সময় এগিয়ে আনা হলো এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে আপনার কিভাবে নির্বাচন হবে, এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে নাকি নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে, যেহেতু নির্বাচন কমিশন পুনর্গঠনের একটা দাবি শুধুমাত্র এনসিপি না অন্যান্য দলগুলো করছে। তো সেক্ষেত্রে এই জায়গাটা স্পষ্ট না করে নির্বাচনের ঘোষণাটা একটা প্রথম একটা আঘাত ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে, যেহেতু এখানে আপনার বিদ্যমান রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মাধ্যমে এগুচ্ছে। তো এখন খুবই ভ্যালিড একটা চাওয়া হলো যে জুলাই সনদ করবেন, সনদ তো আপনার একটা সাইনবোর্ডে ঝুলিয়ে রাখার বিষয় না, সনদটা আপনার বাস্তবায়ন করতে হবে। আপনি যদি নির্বাচন দিয়ে দেন, তো নির্বাচন দিয়ে দিলে সনদের আগে তো আমাদের একটা এখানে পারসেপশন আছে যে আপনি কি সংবিধান সংস্কার করবেন, কিভাবে সংস্কার করবেন, আপনি গণপরিষদ গঠন করবেন অথবা গণভোট করবেন অথবা অধ্যাদেশ দেবেন, পরবর্তীতে পার্লামেন্টে রেটিফাই হবে। কারণ আপনি কি গণপরিষদ জিতলো নাকি আপনার গণভোট জিতলো নাকি আপনার পার্লামেন্ট জিতলো, এই 3টার ভিতরে আপনি তো আগে ডিসিশন নিতে হবে। ডিসিশনটা তো নেওয়া হবে আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যকার ভোটাভুটি অথবা তাদের মধ্যকার আলাপ আলোচনার ভিত্তিতে। আপনি যদি এগুলো প্রথম 2টাকে বাদ দিয়ে প্রথমেই চলে যান যে না 3 নাম্বারটায় যে আগামী সংসদে গিয়ে আপনারা এটাকে রেটিফাই করবেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার এই জিনিসটা আপনার গভর্নমেন্ট যে প্রস্তাব দিয়েছে, ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, আপনি যে প্রস্তাব দিয়েছে তারাই প্রস্তাব থেকে সরে আসছে। কিসের ভিত্তিতে সরে আসছে? রাজনৈতিক দলগুলো কি বলেছে যে আমরা গণভোট চাই না? আমরা যে শুরু থেকে এখন পর্যন্ত বলছি যে এই যে মানে সংবিধানের মৌলিক সংস্কারের দিকে যাচ্ছে, এই সংস্কার আপনি এখন পার্লামেন্টে গিয়ে উত্থাপন করবেন, পার্লামেন্টে আপনি তখনকার মেজরিটিরা এটাকে পাশ করে আনবে, ঠিক আছে। তখন 2/3 অন্য একটা সরকার এসে, এনসিপি এসেও তো এই মেজরিটি, আপনার এনসিপি যদি মেজরিটি পায় নেক্সট পার্লামেন্টে, তখন এনসিপি বলবে যে এই পার্লামেন্ট এই
আপনার সংবিধান আমরা মানি না, আমরা নতুনভাবে সংবিধান করবো, তখন আপনি কি করবেন? আমাদের চাওয়াটা ছিল যে মৌলিক সংস্কারের যে জায়গাগুলো, এগুলো যেহেতু ঐক্যমত্য কমিশন এখানে ফর্মুলা দিয়েছে, 3টা পদ দিয়েছে, 3টা পথের মধ্যে কোনটা অপেক্ষাকৃত বেটার এবং কোনটা অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে, আপনি সে চাওয়ার আলোকে বাস্তবায়ন করেন। তো জুলাই সনদ বাস্তবায়নের পূর্বে নির্বাচন হবে না, এটা তো আপনার সবারই দাবি, এটা শুধুমাত্র এনসিপির দাবি না। এনসিপি মূলত এটা স্পষ্ট করছে যে গভর্নমেন্ট যে জায়গায় যে এজেন্ডা নিয়ে সরকার গঠন করেছিল, যে প্রতিশ্রুতি নিয়ে গত 10 মাস অতিবাহিত করেছে, এই প্রতিশ্রুত জায়গা থেকে গভর্নমেন্ট একতরফাভাবে সরে আসছে নিজেরাই। আমরা জানি না যে কোনো এক ইশারায় নিজেরাই একেবারে সবচেয়ে কম আপনার গ্রহণযোগ্য যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কম্প্রোমাইজ করছে। তো আমাদের এখন কাজ হলো যে যেহেতু গণঅভ্যুত্থানের আপনার আকাঙ্ক্ষা এবং অভ্যুত্থানের যে শক্তি, সেই জায়গাটা আমরা রাজনীতিতে আপনার নিয়ে আসছি। আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই নির্বাচনের পরও আমাদের যে দাবি আছে, দাবিগুলো নিয়ে আমরা কাজ করে যাব। এটা যতদিন পর্যন্ত দাবিগুলো আদায় না হয়, বাস্তবায়ন না হয়, আমরা এনসিপি এই জায়গা থেকে আমরা সরে আসবো না। তো এই প্রেক্ষিতে আমাদের খুব ভ্যালিড চাওয়া হলো যে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যেতে হবে। এটার ক্ষেত্রে আমরা আসলে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা যেতে চাচ্ছি না। ইভেন আমরা মনে করি যে বিএনপি ছাড়া বিদ্যমান অন্য যে দলগুলো আছে তাদের কাছে যদি প্রশ্ন করা হয়, ইতিমধ্যে আপনি দেখেছেন যে পিআর পদ্ধতি হবে কি হবে না, যদিও এখানে এনসিপি একটা নিজস্ব অবস্থান আছে, এনসিপি একটা ব্যালেন্সড অবস্থান নিয়েছে পরিপ্রেক্ষিত বিবেচনা করে, তারা কিন্তু বলেছে যে পিআর হবে কি হবে না আপনার গণভোটে যান। তো এতগুলো দল যদি চায়, আপনার যেটা আলতাফ ভাই খুব সুন্দরভাবে বললেন যে এই চাওয়াটার আপনি আমলে না নিয়ে আপনি আপনার মতো করে ফেললেন, তাহলে তো এই যে ডিসকমফোর্টটা থেকে যাবে এবং তারা কিন্তু কখনো এই সংসদকে আপন মনে করবে না, এই প্রক্রিয়াটাকে তারা ওন করবে না। ওন না করলে তো এটা সাস্টেনেবল হবে না। তো সেই প্রেক্ষিতে আমরা মনে করছি যে ঐক্যমত্য কমিশন কিছু জায়গায় প্রথমত সংবিধান সংস্কার কিভাবে হবে এই জায়গাটা স্পষ্ট করতে হবে। এটা তাদের মতো করে তারা মানে সবচেয়ে কম গ্রহণযোগ্য এবং সবচেয়ে কম ফোকাস দেওয়া হয়েছে যে পদ্ধতির উপর, সেটার দিকে চলে যাবে। ঐক্যমত্যের সিদ্ধান্তগুলো ভোটের আগেই আপনারা চাইছেন সমাধান হোক, যে সিদ্ধান্তগুলো আসবে সেটি না, যে আপনি তো ভোটের আগে তাহলে তো গণভোট দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এটা আর কোনো প্রক্রিয়া আছে কিনা হবে যেটা গণভোট হবে না, সেটা অবশ্য আইনজ্ঞরা বলতে পারবেন। আরেকটি বিষয় একটু জানতে চাইব, সাবেক সিসির জবানবন্দি দিয়েছেন, তিনি বলেছেন তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই ডিজিএফআই। এটি নিয়ে একটু জানতে চাইবো জনাব আলতাফ পারভেজ আপনার কাছে, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি, এরপরে জানবো সেই উত্তরটি। দর্শক, ফিরছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। বিরতির আগে জনাব আলতাফ পারভেজের কাছে একটু জানতে চেয়েছিলাম, সিসির জবানবন্দিতে তিনি বলেছেন যে তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই ডিজিএফআই। একটু আপনার কাছে জানতে চাই, পর্দার আড়ালে এই যে ভোটের প্রভাব, এরা তো কোনো ধরনের কমিশনের দ্বারা নিয়োগ না, অর্থাৎ যে এনসিসির প্রস্তাব রাখা হয়েছে বা উচ্চকক্ষ নিম্নকক্ষ এসবের দ্বারা তো এরা নিয়োগ পান না, এরা তো রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে নিয়োগ পান। এই যে ডিজিএফআই এনএসআই বলতে যাদেরকে বোঝানো হয়, এই পর্দার আড়ালের প্রভাব কোন সংস্কার দ্বারা নিয়ন্ত্রণ করবেন বা করা যাবে ভবিষ্যতে? আসলে এটা আমাদের দেশে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেটা হলো একটা ঐশ্বরিক ক্ষমতা আর কি। মানে আসলে পার্লামেন্টারি পদ্ধতিতে আমাদের সংবিধানে যেভাবে প্রধানমন্ত্রীকে সব ক্ষমতা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেওয়া হয়েছে, উনি সর্বময় ক্ষমতাশালী হয়ে ওঠেন। ওনার ইচ্ছার বাইরে এখানে কিছু হয় না আর কি। তো সেই জায়গায় এইসব জায়গায় নিয়ন্ত্রণ করতে হলে, এইসব জায়গায় যদি সংস্কার করতে হয়, তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। আর প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো মানে অন্যান্য সংস্থাগুলো, রাষ্ট্রের যে অন্যান্য বিভাগ, সেগুলোর ক্ষমতা বাড়াতে হবে। এখানে প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, ৭০ ধারা তুলে পার্লামেন্ট সদস্যদের ক্ষমতায়ন করতে হবে, মানে এরকম বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। এই ধরনের সংস্কারগুলো ছাড়া প্রধানমন্ত্রীর হাতে ওই ক্ষমতা থাকবে। এবং ডিজিএফআই এনএসআই যে ধরনের সংস্থার কথা বললেন, সেগুলোর নিয়োগেও না হলে স্বচ্ছতা বা সেগুলো স্বাধীনভাবে তাদের ভূমিকা পালন করতে পারবে না। এর কারণ হলো আপনি যেটা বললেন যে নির্বাচন কমিশনের যে অন্যায় হয়েছে গত সরকারের আমলে, দুটো নির্বাচন তো আমরা দেখেছি। একটা 150 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছিল, বিশ্বের এরকম ঘটনা ঘটেনি। আরেকটা মানে দিনের ভোট রাতে হয়ে গেছে, এবং সেগুলাই এখন আমরা 1-2 ব্যক্তিকে গ্রেপ্তার হতে দেখেছি এবং তাদের বিচার হচ্ছে। এই 1-2 ব্যক্তির দ্বারা কিন্তু এই পুরো ব্যাপারটা হয়নি। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, নিরাপত্তা সংস্থা, এই সবাই যুক্ত ছিল এবং এদের উপরে ছিল এসটি ইমাম নামের একজন কর্তা। উনি এইভাবে সাজিয়েছিলেন। তখন এগুলো সাংবাদিক সমাজ জানতো, লিখতে পারতো না, গবেষকরাও জানতো। ফলে ওনার ক্ষমতার উৎস কি?
প্রধানমন্ত্রী, নিশ্চয়ই তখনকার প্রধানমন্ত্রী ওনাকে এই দায়িত্ব দিয়েছিলেন যে নির্বাচনটা আমাদের পক্ষে রাখার জন্য যা যা করার করুন। এইভাবে পুরো প্রশাসনকে সাজানো হয়েছিল। এখন এই যে নির্দেশ, এটা যেখান থেকে আসে সেইখানেই সংস্কারটা দরকার, এটাই হলো আমি বলতে চাই। না হলে এই ধরনের সংস্থায় রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রীর প্রভাব থেকে যাবে। আমরা সম্ভাবনা দেখছেন না, সেগুলো দেখছি না এই কারণে তারও অনেক কিছু বলতে হয় যে কেন দেখছি না। সেটা হলো যে ওই যে যেটা আমি বলেছি যে বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানকে আমরা বিপ্লব বলি না, কিন্তু একটা বিপ্লবী মুহূর্ত তো এসেছিল। সেই মুহূর্ত থেকে পরবর্তী যত কিছু ঘটেছে, ছাত্র নেতৃত্বগুলো ভাগ হয়ে গেছে বিভিন্ন উপদলে, রাজনৈতিক শক্তিগুলো পরস্পরের বিরুদ্ধে নেমে পড়েছে, এবং তখনই যা প্রশাসন সংস্কারহীন থেকে গেছে। প্রশাসন খুশি হয়েছে এদের বিবাদে, উপদলীয় কোন দলে, প্রশাসনে কোনো হাত পড়েনি আজ পর্যন্ত। দেখেন, আপনি একটু বলছিলেন ঐকমত্য কমিশনের কথা, 166টা বিষয় নিয়ে সেখানে আলাপ হচ্ছে, সেখানে পুলিশের সংস্কার নিয়ে কোনো কিন্তু একটাও আজ পর্যন্ত আলাপ হয়নি। অথচ জুলাই অভ্যুত্থানে অন্যতম বেদনার জায়গা তো ছিল পুলিশের রিফর্ম করা, পুলিশের অনাচার, অনিয়ম, নির্বাচনে পুলিশের ভূমিকা ইত্যাদি। কিন্তু পুলিশ বাহিনীর কোনো রিফর্মের কথা কি শুনেছেন আপনি? ঐকমত্য কমিশনে কি এসেছে? এখন পর্যন্ত আসেনি, সামনেও আসবে কিনা সেটি অবশ্য খুব শীঘ্রই আলোচনার তালিকাও দেখছি না। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে জানতে চাই, পুলিশ রিফর্ম নিয়ে বোধহয় আপনারা নতুন করে একটি কর্মসূচির কথা দেখলাম আজকে। সেটি নয়, আমি আসলে জানতে চাচ্ছিলাম পত্র নিয়ে আপনারা এরই মধ্যে বক্তব্য দিয়েছেন যে অন্য কেউ না করলেও আপনারা সেটি করবেন। সরকারিভাবে যে উদ্যোগটি নেওয়া হয়েছিল সেটি নিয়ে বিএনপি বলছে জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে 1 নম্বরে রাখার তারা প্রস্তাব করছে, পাশাপাশি 7 নভেম্বর 90-এর স্বৈরাচারী আন্দোলনের প্রেক্ষাপট যুক্ত করার পক্ষে, পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানকে সংবিধানে অংশ করার যে দাবি আপনাদের ছিল সেটির তারা বিরোধিতা করছে। তারা বলছে এটি একটি রাজনৈতিক দলিল হিসাবে থাকতে পারে। আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। 71কে আপনার সবচেয়ে উপরে রাখা হবে এটা তো আমরা দ্বিমত করিনি। আমরা বরং 47, 71, 90 এবং আপনার 2024 এই 4টা পয়েন্ট আমরা একেবারে গ্লোরিফাইড করে আমরা প্রথম দাবি করেছিলাম। দ্বিতীয়ত হলো যে যখন আমরা 31 ডিসেম্বর ঘোষণা দিতে পারিনি, রাষ্ট্রপ্রধানের আশ্বাস যে সরকারিভাবে ঘোষণা দেওয়া হবে, এই ঘোষণায় অন্যান্য রাজনৈতিক দলগুলো থাকবেন। আমরা যখন ফিরে আসলাম, ফিরে আসার পর যেই আমরা যেটা ফর্মালি তো শোনার সুযোগ হয়নি, বাট ইনফর্মালি জানতে পারলাম যে আমরা 7 নভেম্বর সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। তো 7 নভেম্বর অন্তর্ভুক্ত করতে গেলে তো আমাদের আসলে সেটাতে কোনো আপত্তি ছিল না। আপত্তি না থাকার পরও দেখা গেল যে 7 নভেম্বর অন্তর্ভুক্ত করেও কেন আসলে এই ঘোষণাপত্রের যেই আপনার লগ্ন ছিল, যে একটা মোমেন্টাম ছিল, সেই মোমেন্টাম থেকে পিছাতে এমন একটা অবস্থায় দিয়েছে যে রাজনৈতিক দলিল হিসেবে থাকবে। হ্যাঁ, থাকুক রাজনৈতিক দলিল হিসেবে, কিন্তু আপনি ঘোষণাপত্রটা দিতে হবে। এই আর্জেন্সির জায়গাটা কেন আপনার ডিসেম্বর থেকে আপনার এই জুন পর্যন্ত আসতে হলো, এই প্রশ্নের জবাব তো আমরা আসলে চাইতেই পারি। দ্বিতীয়ত হলো, কিছুদিন পূর্বে যখন আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন উঠেছিল, তখন আপনি দেখেছেন যে ঢাকায় আসলে সত্যিকার অর্থে আরেকটা আপনার ইউনিটি তৈরি হয়েছে আন্দোলনের মাধ্যমে। তখন কিন্তু সরকার ভয় পেয়ে 30 কার্য দিবসের মধ্যে আপনার জুলাই ঘোষণাপত্র দিবে বলে আবারও আশ্বাস দিয়েছে। বাট অ্যাগেন আমরা বিট্রেড হয়েছে যে সরকার 30 কার্য দিবসের মাধ্যমে তারা আসলে এটা নিয়ে কোনো আলাপ আলোচনা উঠায়নি। আমরা এখন যে কাজটা করছি, এখন আমরা মনে করছি যে জুলাইয়ের মধ্যে সরকার সনদ দিবে, বাট সনদটা কিসের রেফারেন্সে সনদ দিবে? জুলাই কি? জুলাই সনদ যে আপনি দিবেন, জুলাই সনদটা কি? আসলে সরকার জুলাইটা কি বুঝে? আপনি যদি জুলাই বুঝতে হয় তাহলে প্রথমে জুলাইয়ের ঘোষণাপত্রে যেতে হবে, জুলাইটা আসলে কেন এসেছে, জুলাই কি ঘটেছে, এই বিষয়গুলো জাতির সামনে দালিলিক প্রমাণ হিসেবে উত্থাপন করতে হবে। এর প্রেক্ষিতে কিভাবে সরকার আসলো, এই সরকারের আসলে কি দায়িত্ব ছিল, সবগুলো জায়গা আপনার জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে চলে আসবে। জায়গার একটা ওয়ে হিসাবে আপনি তখন একটা মিনস হিসাবে আপনার জুলাই সনদ আসতে পারে। আপনি এটাকে এখন এন্ড বানিয়ে ফেলছেন। এন্ড তো আসলে সেটা না। এন্ড হলো আপনার গণতান্ত্রিক উত্তরণ। গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে জুলাই সনদ একটা মিনস হিসাবে প্রাতিষ্ঠানিক যে সংস্কারটা কাঠামো হিসেবে ঐক্যমত্যের একটা জায়গা হিসেবে সনদ আসতে পারে। বাট সনদটা কিভাবে আসবে, রেফারেন্স হিসেবে আপনাকে অবশ্যই ঘোষণাপত্রে যেতে হবে। এখন বিএনপি যদি এই দাবি উঠিয়ে থাকে, এখন আমরা সাধুবাদ জানাই যে এই দাবি বিএনপি একটা জায়গায় একমত হয়েছে যে তারা আসলে ঘোষণাপত্রের পক্ষে। এখন সংবিধানের পরিশিষ্ট হিসেবে থাকবে কি থাকবে না, অথবা দলিলটা কোথায় থাকবে, দলিলটা একটা জায়গায় থাকতে হবে। আপনি ঘোষণা দিলেন 3 জোটের রূপরেখার মতো, পরবর্তীতে ঘোষণাটা নীল খেতে পাওয়া যাচ্ছে, তাহলে এই ঘোষণা দিয়ে তো আসলে কোনো লাভ নেই। তবে আমরা যেটা বারবার বলছি যে
ঘোষণাপত্র সরকার যদি দিতে ব্যর্থ হয় আগের মতোই, তখন আমরা নিজেরাই ঘোষণাপত্র দিব, কারণ আমরা তো নিজেরাই ঘোষণাপত্র দেওয়ার জন্য 31 ডিসেম্বর উদ্যত হয়েছিলাম। তো সেই প্রেক্ষিতে আমরা বলি যে এখনো আপনার সময় আছে। এই সরকার যেই জায়গায় আসলে যে কাজগুলো করে যেতে চাচ্ছে তাদের সদিচ্ছা নিয়ে আমরা এখনো প্রশ্ন উঠাচ্ছি না, এবং আমরা বলতে চাই যে বাংলাদেশে বারবার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো অ্যাডহক ভিত্তিতে চলেছে, কখনোই কোনোভাবে এই সময়টা পার করে গিয়ে একেবারে যে আপনার মৌলিক যেই আপনার প্রাতিষ্ঠানিক যেই কি বলবো দুরবস্থা অথবা ঔপনিবেশিক যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমরা কোনো হাত দিতে পারিনি। এই সুযোগটা এসেছিল, এই সুযোগটা এখনো আমরা মনে করি রয়ে গিয়েছে। আরেকটা বিষয় আপনি একটু অ্যাড করে দিচ্ছি, যে প্রশ্নটা আপনি আলতাফ ভাইকে করেছিলেন যে এখানে আসলে নির্বাচন, এই আপনার মৌলিক সংস্কার ভিত্তিত নির্বাচন সম্ভব নয়, এটা আপনার হাবিবুল আওয়াল আপনার আদালতে বলেছে। মৌলিক সংস্কারের জায়গাটা কি, সেটা আমি পুরোপুরি একমত যে মৌলিক সংস্কারটা হলো ক্ষমতার ভারসাম্য, এবং প্রধানমন্ত্রী ক্ষমতা কক্ষিগত না করে ক্ষমতাটাকে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো ব্লককে নিয়ে একটা ভারসাম্য তৈরি করে, সেই জায়গায় যদি আমরা একমত সত্যিকার না হই, ভবিষ্যতে আবারও আমরা 96 নির্বাচন, 2008 নির্বাচন কিংবা এই ধরনের এর পরের যতগুলো নির্বাচন আছে নির্বাচনের দিকে আবার পুনরাবৃত্তি করবে রাষ্ট্র। হতে পারে। ডক্টর নাহারুন ইসলাম, একটু আপনার কাছে জানতে চাই, আরেক একজনের মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন করে আবার সেই ফ্যাসিবাদী কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তারা হাট ঘাট, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখলে নিচ্ছে। এরা আর তারা একই মুদ্রার এপিটোপিট। আপনার মন্তব্য জানতে চাই। আসলে জামাতে ইসলামীকে নিয়ে কি বলবো, বা এইসব মন্তব্যগুলো তো পলিটিক্যাল, এক ধরনের পলিটিক্যাল রেটরিক, রাইট? সো এগুলো নিয়ে আসলে এটাকে আমি পলিটিক্যাল রেটরিক হিসেবেই দেখি। কোনো এক সময় দেখবেন এক দলের খুব প্রশংসা করছে, কোনো এক সময় দেখবেন আরেক দলের বিরোধিতা করছে, এগুলোকে আমি খুব বেশি আমলে আনি না। কিন্তু যে বিষয়গুলো আমলে আনি, যেটা ধরেন আলতাফ ভাই একটু টাচ করেছেন, নারী অথবা পিআর, এটা নিয়ে আমি কিছু বলতে চাই। আলতাফ ভাই নারী নিয়ে কিছু কথা বলেছেন যে নারী নির্বাচনটা কেন দরকার, নারীর ক্ষমতায়ন মানে কি শুধু নারীকে মানে এমপি হতে হবে বা পার্লামেন্টে যেতে হবে? উনি বললেন গার্মেন্টসের কথা না, যে সবচেয়ে বেশি নারী কর্মী সেখানে কাজ করে। দুঃখের বিষয় কি দেখেন, এত নারী নেতৃত্বের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে, কিন্তু গার্মেন্টসেই নারীরা কাজ করে, কিন্তু বাংলাদেশের টপ মোস্ট জায়গায় আপনি কয়জন নারীকে দেখতে পাবেন? প্রধানমন্ত্রী আমাদের দুজন নারী ছিলেন, হ্যাঁ, নারী নেতৃত্ব আমরা দেখেছি, এবং চমৎকার নারী নেতৃত্ব কিন্তু বেগম খালেদা জিয়ার কাছ থেকে দেখেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক, পার্সেন্টেজ, আপনি একজন সাংবাদিক হয়ে এই কথা আমাকে বলছেন, আপনি একটু দেখেন তো পার্সেন্টেজের জায়গাটা কতজন। পার্সেন্টেজ যদি আপনি আপনার যমুনা টেলিভিশনেই আপনি একটা সার্ভে করেন, বেশি দূর যেতে হবে না, আপনি দেখেন তো আপনার নারী কর্মী কয়জন টপ লেভেলে। আপনার হ্যাঁ আছে, যিনি হয়তো ক্লিনার, তিনি একজন নারী আছেন, অথবা হয়তো আমি পার্সেন্টেজের কথা বলছি। আপনি যখন ইকুয়ালিটির কথা বলবেন 50-50 হতে হবে, তাই না? আর আমি মনে করি না যে নারীর ক্ষমতায়ন মানে হচ্ছে তার এমপি হওয়া, এটা আমি মনে করি না। নারীর ক্ষমতায়ন ডিফারেন্টভাবে হয়। আমি যে কথাগুলো আরেকটু বলতে চাই, যে পিআর পদ্ধতি, দেখেন আওয়ামী লীগের তো এই দেশে 25% ভোট আছে না? কোনো না কোনোভাবে তো আছে। এই পিআর পদ্ধতিটা হলে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের যে পুনর্বাসন হবে না, সেটা নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন? কার্যক্রম নিষিদ্ধ তো কার্যক্রম নিষিদ্ধ হলে কি হয়েছে? যেভাবে জামাত নিষিদ্ধ হওয়ার পরও, বা আপনি দেখেন না এনসিপিরও অনেকে বলেন যে ওনারা কেন ছাত্রলীগে ছিলেন, কারণ ওনাদের নাকি অস্তিত্বের সংকট ছিল, তাই না? অস্তিত্বের সংকট যখন থাকবে, বা যখন আপনি কাউকে নিষিদ্ধ করবেন, তখন সে কিন্তু অন্য লেবাসের নিচে যে কাজ চালাবে, তাই না? তো তাহলে এই যে পিআর পদ্ধতিটা বলেন, পিআর পদ্ধতিটাও কি একরকম তাহলে কোটা পদ্ধতি হচ্ছে না? কারণ আপনি এই যে আমি বলছি, মানে আমার যুক্তিটা শোনেন আপনি, কেন পিআর পদ্ধতিকে আমি কোটা পদ্ধতি বলছি। ধরেন আপনি ভোট দিলেন, জনগণ কাকে ভোট দেয়? জনগণ যেমন প্রতীককে ভোট দেয়, তেমন কিন্তু একজন ব্যক্তিকে ভোট দেয়। এখন আপনাকে ভোট দিয়ে জনগণ নির্বাচিত করলো না, কিন্তু আপনাকে আমি, যেটা আলতাফ ভাই বললেন যে সবাইকে সংসদে নিয়ে আসা না, বিভিন্ন গোষ্ঠীকে, কিন্তু আপনাকে জনগণ ভোটই দেয় নাই, আপনাকে আমি সংসদে নিয়ে আসছি। সংসদ কি এমন জায়গা যে যেখানে সবাইকে নিয়ে বসতে হবে? মানে এটা কি তাই? অবশ্যই মানে ওই জায়গাটা যে জনগণ, আপনি তাহলে কি গণতন্ত্রের চর্চা হলো? জনগণ আপনাকে চাচ্ছে না, আপনাকে ভোট দেয় নাই, কিন্তু এখানে আপনি, এবং সিলেকশনটা, হ্যাঁ, পিআর যে হবে, সিলেকশনটা কে করবে? দলীয় প্রধান সিলেক্ট করে দিবে না যে কে যাবে? তাহলে এটাও কি একটা কোটা পদ্ধতি না? এটাও তো একটা কোটা পদ্ধতি। ম্যাডাম, দুইটা জায়গায় এনসিপি সম্পর্কে যে প্রশ্নটা উঠিয়েছেন, যে আপনার 5 আগস্ট মানে 36 দিনের আগেও যারা ছাত্রলীগে ছিলেন, তো আমি একটা জায়গায় বারবার বলছি, আমরা বিগত দিনে দেখেছি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে বারবার বলা হচ্ছিল যে উনি আসলে হঠাৎ করে রিভোল্ট করে এসে আপনার মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছে, এটা ভুয়া মুক্তিযোদ্ধা, এটা আওয়ামী লীগের নেগেটিভস। যদি আপনি সেদিকে দেখেন, 1949 সাল থেকে 71 পর্যন্ত আওয়ামী লীগ রাস্তায় আন্দোলন করেছে,
তাই বলে কি আপনি জিয়ার সাথে জিয়ার যে কন্ট্রিবিউশন, জিয়ার যে রিভোল্ট করার যে ভূমিকা, এটাকে খাটো করে দেখতে পারবেন? তদ্রুপ যারা ছাত্রলীগ করেছে তারা 36 দিনের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করে যারা আসলে গুলির মুখে চলে গিয়েছে, তাদেরকে সেই প্রশ্নটা করতে পারেন? জি, আলোচনা শেষ করতে হচ্ছে। আজকের মতো এখানেই আজকের মতো শেষ করছি। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন 24 ঘন্টার সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।